আসসালামু আলাইকুম, আমি মারুফা এনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএ ফিড নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির কথায়। আজকে আমি এসেছি উত্তর কুহুমা ছাগলনাইয়া ফেনীতে। আজকে যার কাছে এসেছি তিনি আমিষের চাহিদা পূরণে প্রায় 20 বছর ধরে পোলট্রি সেক্টরে কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে তার কাছে 60,000 সোনালী মুরগি আছে। আমার সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টি, এই 60,000 সোনালী মুরগি তিনি একই বিল্ডিংয়ে বা পাশাপাশি কোনো স্থানে শেড নির্মাণ করে কিন্তু লালন পালন করছেন না, তিনি বিভিন্ন জায়গায় শেড নির্মাণ করে মুরগি লালন পালন করছেন। এই বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে। পুরনো একজন খামারি, আমার মনে হয়েছে আজকে তার কাছ থেকে অনেক কিছু আমি জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো। সেজন্যই আজকে আবু বকর সিদ্দিকের কাছে আসা। চলুন তার গল্পটি আজকে শোনা যাক। দর্শক, আমার সঙ্গে আছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আগে বলুন কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি এবং আপনাকে পেয়ে আমার আরও ভালো লাগছে। এই জন্য আপনি একজন অভিজ্ঞ খামারি, আপনার কাছ থেকে আমি আজকে অনেক কিছু জানতে পারবো এবং আমার দর্শককে আরও কিছু জানাতে পারবো। গত বছর আমরা সবাই জানি বন্যায় পোলট্রি সেক্টরের খামারি ভাইদের অনেক ক্ষতি হয়েছে আমরা জানি, এবং বিশেষ করে এই দিকে খামারি ভাইদের অনেক ক্ষতি হয়েছে, তাদের মধ্যে আপনিও একজন। তো সেই সময় পরিবারের সাপোর্ট, সরকারি সহায়তা সব কিছু মিলিয়ে আপনার কাছে একটু শুনতে চাই। আমার কাছে তখন কেজি প্লাস 28,000 মুরগি ছিল, সবগুলোই মারা গেছে, আমি কোনো মুরগি বাঁচাতে পারি নাই। আমার একটা খামারে মারা, অন্য খাবার উঁচা আছে ওখানে নিচ্ছি, ওখানে পানি এসেছি, ওখান থেকে অন্য জায়গায় নিচ্ছি, এই করতে করতে প্রায় 7 লক্ষ টাকা খালি গাড়ি ভাড়ার লোককে দিছি। মানুষ একটা লোক 2,000 টাকা করে নিতে হয়েছে। 3 দিন পর্যন্ত এইভাবে করছি, তারপর আর সম্ভব হয় নাই। এক পর্যায়ে আমি আমার সন্তানকে হারা ফেলেছি আমি পানির মধ্যে, সে সাঁতার জানে না। তা এখন সরকার তো আমাদেরকে কোনো অনুদান দেয় নাই, কোনো সহযোগিতা করে নাই, একটা ফোনও করে নাই যে আমরা কী ক্ষতিগ্রস্ত হয়েছি। শুনতেছি সরকার এটা এই কৃষকের জন্য একটা ফান্ড তৈরি করছে, কিন্তু কোন কৃষকের জন্য ফান্ড তৈরি করছে সরকার সেটা আমরা জানি না। যেখানে ছাগলনাইয়া থানার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইল খামারিরা, যারা মুরগির খামারি, ব্রয়লার খামারি, সোনালি খামারি বা লেয়ার খামারি যারা আছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। যেখানে আমাদের এখানে দুধ খুব দ্রুত পানি উঠে গেছে, আমরা ডকুমেন্ট দাঁড়িয়ে দিছি কী পরিমাণ খাদ্য কিনছি, ওগুলো বয়স কদিন, ওই ডকুমেন্ট দিয়ে দিছি। এমন নয় যে ভুয়ে দিছি, ডিলারের কাছে খাতা রেকর্ড আছে যেখান থেকে খাদ্য আনছি, বাচ্চা আনছি, ডকুমেন্ট সরকার দিছি। সরকার একবার ফোন করে জান নাই যে আমি কি ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরেও আল্লাহ এখন ঠিক রেখেছে যে ডিলার আছে, সে একবারে আমার কান্দে হাত দিয়ে রেখেছে। ডিলার আপনাকে কিভাবে সহযোগিতা করছে? ডিলার আমাকে খাদ্য দিচ্ছে, বাচ্চা দিচ্ছে, বাকিতে কিছু নগদে সব দিকে সহযোগিতা করতেছে। এখন আমরা যেটুকু জানি আপনার কাছে 60,000 সোনালী মুরগি আছে, আর এখন আমি যেই শেডের মধ্যে আছি এই শেডে আছে প্রায় 4,700-র মতো। হ্যাঁ, এই যে আলাদা আলাদা শেড করে আপনি বিভিন্ন জায়গায় মুরগি লালন পালন করছেন, এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? অবশ্যই কারণ আছে। পৃথক শেড হইলে ভালো। একটা খামারে রোগ হইলে, যেমন অনেক রোগ আছে, সোয়াশুই, বার্ডফ্লু, রানীকে জারকে কইলে আমরা এনডি, তাহলে এক খামার হইলে অন্য খামারগুলো সেভ করা যায়। যে একসাথে যত সবগুলো হয় তাহলে একটাতে ধরলে সবগুলোতে হয়ে যাবে, কোনো রকম সেভ করা যাবে না। এখন মনে করেন আমার এখানে কোনো রোগ হয়েছে, আমি আমার স্টাফকে সেভ করলে আমার অন্য খামারগুলো বাঁচে যাবে। সেহেতু পৃথক খামার করাটা আমার জন্য বেশ মনে করতেছি আমি। এই যে 60,000 মুরগি লালন পালন করছেন, এখানে ইনভেস্টমেন্ট কত, এটা কি আমরা জানতে পারি? এখানে ইনভেস্টমেন্ট সবগুলো তো আমার ক্যাশ না, আমার ক্যাশ মোটামুটি 60,000 মুরগি ইনভেস্ট করতে, এখানে রানিং খরচ করতে 1,30 লক্ষ টাকার মতো লাগে, যেটা স্টাফ খরচ এবং ঘর ভাড়া ছাড়া, খাদ্য, ওষুধ, মুরগি টোটালি ধরেন 1 কেজি করতে একটা মুরগিতে 250 টাকা কস্টিং পড়ে। আচ্ছা, এই মুহূর্তে যে মুরগিগুলো আছে এর বয়স কত? এর বয়স 51 দিন। মূলত কত দিনের ব্যাচ? মূলত হলো 2 মাস, প্লাস মাইনাসে 5-7 দিন থাকে। বাজার যদি হাই হয় তাহলে তাড়াতাড়ি বিক্রি করে দিই, বাজার যদি ডাউন হয় 1 সপ্তাহ হয়তো রাখি দিই, বাজার উঠে কিনে এটা অপেক্ষা করতে হয়। লসে তো আর বিক্রি করা সম্ভব না,
লাস্ট পর্যায়ে যদি দাম না উঠে, যার কাঁচা মাল গুড়ানোর সম্ভাবনা বেশি দিন, তখন লসে বিক্রি করতে হয়। এটা জি। হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ আপনি করতে পারবেন, আবার রাখতে পারবেন। যে সময়টা আপনি লালন পালন করেন, ঠিক কোন সময়টা বা কোন বয়সে গেলে ওর গ্রোথটা আরো ভালো হয়? এটা 50 দিন পরেই গরুটা ভালো আসে। তার মানে এই যে এখন যে সময়টা আছে, এখন গরু আসবে, হ্যাঁ, খাবে, বাকি সময়টাতে গ্রোথ ভালো বাকি হবে। সময়টা মানে এরপর যা খাওয়াবেন আপনি 65 দিন পর্যন্ত গরুটা খুব ভালো থাকবে, তারপরে গেলে আবার ডাউনের দিকে চলে যাবে। আচ্ছা, এই সময়টাতে ওরা কতটুকু পরিমাণে খাবার খায় পার মুরগি? 3 কেজি 3 কেজি খাদ্য খাইলে সে 1200 প্লাস ওজন আসবে, তখন আমি বিক্রি করবো। 3 কেজি বা 250 গ্রাম খাদ্য আসার আগে আমরা মুরগি বিক্রি করার চিন্তা করি না। এটা আমরা খাতাপত্রে হিসাব করে দিয়ে একটা মুরগি কত গরু খাইছে, আচ্ছা, গড় এখানে যদি দেখি যে 250 বা 3 কেজি খাইছে, তখন আমরা বিক্রি করার সিদ্ধান্ত নিই। সবাই মনের আনন্দে নিজের বাসায় ফ্রি রেঞ্জে ঘুরে বেড়াচ্ছে। তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ঠিক কতটা সুস্থ আছে ওরা। আপনাদের দেখানোর জন্য আমি একটু ওদেরকে কোলে তুলে নিয়েছি, একটু দেখাতে চাই। ওদের চোখ দেখেন, একটু চোখ দেখেন, রং দেখেন, হ্যাঁ, সব কিছু মিলে বোঝাই যাচ্ছে কতটা সুস্থ আছে। এ কোলে থাকতে চাচ্ছে না আমার। আচ্ছা, 51 দিনের ওরা, তাই তো? 51 দিনে এক একটার ওজন প্রায় 900-র কাছাকাছি হয়ে গেছে। আপনার হাতেরটা কত? আমার ফাদারটা কেজি প্লাস 1 কেজির উপর আছে। আচ্ছা, একই সাথে লালন পালন করা হয়ে থাকে, তারপরও কেউ একটু ওজনে বেশি হয়, একটু কম হয়, এর বিশেষ কারণ আছে কি? বড় ছোট অবশ্যই আছে, মানুষের যেমন সব বড় ছোট আছে, মুরগিও বড় ছোট আছে, কারণ ডিমের কোয়ালিটি তো সব সমান নয়, কিছু ছোট কিছু বড়। যেগুলো আছে আপনার আমরা যেটাকে ডেগি বলি বা মহিলা মোরগ বলি, ওগুলো তো অটোমেটিকলি ছোট থাকে, অনেকগুলো আবার রাতা মোরগ থেকেও বড় হয়ে যায়। তো ওটা টোটালি সবগুলা মিলেলে রেজাল্ট এখন খুব ভালো আছে। একদমই তাই। এই যে এসি ফিডের খাবারটি যে ব্যবহার করছেন, খাচ্ছে ভালো? হ্যাঁ, আমি 2-2.5 বছর ব্যবহার করতেছি, মোটামুটি ভালো, ইনশাআল্লাহ ভালো হইতেছি। আচ্ছা, 2-2.5 বছর যেহেতু হয়ে গেছে, আর মানে আর জানার কিছু নেই, তারপরে একটু জানতে চাইবো যে এসি ফিডের খাবারটি তো খাচ্ছে বলেই আপনি খাওয়াচ্ছেন, অবশ্যই। কিন্তু একজন খামারি হিসেবে আমাকে একটু নির্দিষ্ট করে বলবেন কি কি সুবিধা পাচ্ছেন? সুবিধা বলতে কি আছে, ফিডের আমরা ওজনটা নির্ভর করি, কত গ্রাম খাদ্য খাই, ওজন আসছে কতটুকু। যেমন 2.5 কেজি খাদ্য খাইলে ওজন আসবো 1 কেজি 125 গ্রাম, ওটা আমরা চিন্তা করি ওটা আসছে কিনা। আর যদি 3 কেজি খায় 1200 থেকে 1300 আসছে কিনা, যদি দেখি ঠিক আছে তাহলে স্পিয়ার ভালো। আচ্ছা, খাবারের পাশাপাশি ভ্যাকসিনগুলো টাইমলি করতে হবে? একদম টাইমলি। আমি একটা ভ্যাকসিন আরও অতিরিক্ত করি, অ্যান্টিকিল করা হয়, যেটাকে রানীক্ষেত রোগ বলা হয়, যেটা ঘাড়ের মধ্যে দেওয়া হয়। বার্ড ফ্লু ভ্যাকসিন করা হয় এবং ফানির লাইভ ভ্যাকসিন 5টা করা হয়। আর একটা ভ্যাকসিন আমি অতিরিক্ত করি, যেটা 42 দিন বয়সে, যেন রানীক্ষেত মুরগির টাইটার ভালো থাকে। সেজন্য 42 দিন মুরগি কোনো খামারি করে না, আমি অন্তত করে দিই এই লাইভ ভ্যাকসিনটা। আচ্ছা, এই যে ভ্যাকসিনটা কি আপনি করেন নাকি ডাক্তার এসে করে দিয়ে না, যায়? এগুলো ফানির সাথে আমরাই করি। আপনিই করেন? আর পানির যেগুলো সাথে করেন? আর যেটা যেগুলো ঘাড়ে, ঘাড়ে মারে ওগুলো হ্যাঁ, 8টা লোক আসে, এটা ঠিক কোন জায়গায় করা হয়? ঘাড়ে যে ঠিক ঘাড়ের এই ভ্যাকসিনটা করে চামড়ার দেন? নিচে, ঘাড়ের এই চামড়ার নিচে করা হয় যেন হাড়ের সাথে না লাগে। জি, ওইটাই আমি একটু জানতে চাই, কারণ উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু এটা মুরগির জন্য এটা মারা ক্ষতিকর। যাবে, অসুস্থ আসতে ব্যথা পাই মারা যাবে। জি জি জি, এবার ওদেরকে ছেড়ে দেই। এই মুরগি বিক্রি করেন কোথায়? মুরগি বিক্রি করি আমরা ডিলারের মাধ্যমে, বা ডিলাররা চট্টগ্রাম বিক্রি করে, ঢাকাতেও নিয়ে যায়, বিভিন্ন জায়গায় বিক্রি হয়। এগুলো কুমিল্লাও যায়, স্থানীয়ভাবে কিছু বিক্রি হয় লোকালি। সাফল্যে বাংলাদেশ সিরে সেটাই চলছে আলহামদুলিল্লাহ। সামনে কিন্তু শীত চলে আসছে, এই সময়টাতে আসলে কি ধরনের প্রস্তুতি আপনাদেরকে নিতে হয়? শীতে তো আমাদের খুব প্রেশার থাকে, বড় বড় রোগগুলো শীতে আসে, তখন ব্যবসা তো করতে হবে। আমরা তো আর সিজনালি ব্যবসা নয়, আমরা তো কন্টিনিউ ব্যবসা করি, তখন তো আর ব্যবসা বন্ধ করে থাকতে হয় না। উপরে নিজের চেষ্টা, উপর আল্লাহ, বাকিটা
আল্লাহর উপরে ছাড়ি দিছি, আমার চেষ্টা আমি করে দিতেছি। আচ্ছা, বাইরে যখন ঠান্ডা থাকে, অনেক বেশি ঠান্ডা তখন থাকে, আমরা তাহলে তাপ ভেতরটা নিয়ন্ত্রণ করি, তাপ আমরা নিয়ন্ত্রণ ডাইরেক্ট করতে ছাড়ি হয়। দিই না। যখন কুয়াশা থাকে তখন টোটালি পর্দা বন্ধ করে দিই, কারণ কুয়াশা, বাইরের কুয়াশা আমরা উঠতে দিই না। যখন দেখি না অসুবিধা নেই, উপরের সাইড বন্ধ থাকে, নিচে 2 ফাট আছে, এক সাইড বন্ধ থাকে, উপরের সাইড খোলা থাকে, নিচের সাইড বন্ধ থাকে। আর বাইরের স্ট্রোক আসলে এটা ছোঁয়াছুঁই রোগ, তখন মনে করেন একটা শিয়াল থেকে আসতে পারে, একটা মানুষ তার থেকে আসতে পারে। ওটা আমাদের গ্রাম্য অঞ্চলে কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব না। যতটুকু আমার ফার্মের স্টাফ বা আমার ফার্ম, এটা আমি কন্ট্রোল করার চেষ্টা করছেন। আচ্ছা, তখন কি লাইটটা বাড়িয়ে দেওয়া হয়? না, লাইট রাত্রে যত কম দেওয়া হয় অত ভালো, কারণ তার বিশ্রামের দরকার আছে। বেশি চকচকা লাইট হইলে সে সারাক্ষণ দৌড়াদৌড়ি করবো, দৌড়াদৌড়ি করলে তো ওই সন্তান আর ওজন আসে না, যত ঘুমাবে অত ওজন আসবে, রেস্ট দিতে হবে তাকে। আচ্ছা, আর লিটারটা তখন কি একটু ভারী করে দেওয়া হয়? না, লিটার সবসময় সমান দেওয়া হয়, তখন লিটারের প্রতি লিটার তখন বেশি বেশি গাঁটতে হয়, লাগতে হয় বেশি বেশি। ন লাগলে তখন ঠান্ডাকালে তো গরম কম পড়ে, এগুলো একটু ড্যামেজ হয়ে যায়, এটা দিকে খেয়াল রাখতে হয়। ওই বারবার নেড়ে দিলে তখন ওই ভেজা ভাবটা একটু কমে যায়, যায়, যেমন বাতাস ঢুকে। জি, অবশ্যই এটা একটু শুকনো ভাব থাকে, আর না লাগলে উপর দিকে বসে দেখবো, নিচে দিয়ে ভালো, কিন্তু এটা গ্যাস হবে। আচ্ছা, এই যে খাবারের পাত্র দেখছি, পানির পাত্র দেখছি, পানির পাত্রটা একটা ইটের উপরে রাখা হয়েছে, খাবারের পাত্রটা ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং তার একটা মেঝে থেকে খাবারের পাত্রটা যে দূরত্বটা, সেটাও নিশ্চয়ই বুঝে দিতে হয়। মুরগির উপর নির্ভর করে যে মুরগি খাদ্যগুলা খাইতে পারবে কিনা। যদি খাইতে পারে তাহলে ওই পরিমাণ দেওয়া হবে, যদি খাইতে না পারে তাহলে আরো ডাউন করা হবে। একটা দুইটা দিয়ে আমরা আগে চেক করি, দেখি যে না আরো ওষুধ তোলার দরকার, আরো ওষুধ তুলবো, যতটুকু ওষুধ তুলতে পারে অত লাভ, কারণ অত ময়লা কম পড়বে। পানিটা তো সব সময় দেওয়া হয়, এবং পানিটা পরিষ্কার থাকা খুব জরুরি, কারণ এই পানি থেকে ব্যাকটেরিয়াটা খুব দ্রুত ওদের শরীরে কিন্তু প্রবেশ করতে পারে। তো সেক্ষেত্রে পানির ব্যাপারে কতটা সচেতন আপনি? আমরা মাঝে মাঝে অ্যান্টিভাইরাল, এবিটাশক আছে, যেমন পিএস আছে, এগুলো মাঝে মাঝে ব্যবহার করি, বিভিন্ন কোম্পানিটা ব্যবহার করি। এক সময় একটা কোম্পানি ট্রাই করি কোনটা ভালো হয়, আবার অনেক সময় মুরগি অ্যাডজাস্ট করে যায়। তাহলে এই প্রজেক্ট চলাকালীন খাবার, দানাদার খাবার, পাশাপাশি ভ্যাকসিনেশন এবং ওর বায়োসিকিউরিটি যতটা মেনটেন করা যায় সম্ভব, যতটা হাই মেনটেন করা যায় এই গ্রাম্য অঞ্চল হিসাবে, জি, এটা করার চেষ্টা করি, এটা করার চেষ্টা করেন। এবার একটু প্রশ্নটা যদি আমি এইভাবে করি, অ্যান্টিবায়োটিকের কথা একটু তুলে নিয়ে আসতে চাই। আমাদের মনে কিন্তু এই ভীতিটা রয়েছে, তাই না? ব্রয়লার মুরগির কথা বলি বা সোনালী মুরগি লালন পালনের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে কতটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, কেন ব্যবহার করেন সেটিও একটা বিষয় রয়েছে, কেনই করতে হয় আপনাদের, এই ব্যাপারে একটু বলবেন। অ্যান্টিবায়োটিকটা অরিজিনালি মুরগি যখন অসুস্থ হয়, বিশেষ করে সরকারি ডাক্তার আছে, আমরা তাদের কাছে নিয়ে যাই, সে কাটি পোস্টমর্টম করে, সে চিকিৎসা দেয়, তার চিকিৎসার উপরে, তার সাজেশনের পরে আমরা অ্যান্টিবায়োটিক যেটা দরকার হয় এটা দিই না, দরকার নাই, তবে অ্যান্টিবায়োটিক দিতে হয়, কম বেশ দিতে হয়। এই যে আপনি যে এটা খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন যে দিতে হয়, দেওয়ার পরে ঠিক কতদিন পরে বাজারে নিয়ে যেতে হবে সেটিও কিন্তু একজন খামারিকে বুঝতে হবে। সেই জায়গায় কি সৎ ব্যবসায়ী কতজন আছে? 10 দিনের আগে না, যখন মনে করেন মরো এগুলা আরো 15 দিন পরে বিক্রি হবে, ধরেন এক্সাম্পল, এখন তো অ্যান্টিবায়োটিক নেই, আশা করি আর লাগবে না, তাহলে 15 দিন আগে হইলে তো কত হচ্ছে আপনার, সেটা হিসাব করতে হবে। মোটামুটি আমার মনে হয় 1 সপ্তাহ আগে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিলে আর মুরগির সময় থাকে না। $4,800 স্কয়ার ফিট এই শেডটির মাপ। এখানে 4,700 মুরগি লালন পালন করা হচ্ছে। ভেতরে পিলারের সাথে পিলারে বাঁশ কাঠ বেঁধে দেওয়া হয়েছে, যাতে মুরগিগুলো ওড়াউড়ি করে এখানে এসে বসতে পারে, সেই ব্যবস্থাটি করে দেওয়া হয়েছে। এরকম একটি শেড নির্মাণ করতে এখনকার সময় কত টাকা খরচ হতে পারে? বর্তমানে 8 থেকে 10 লক্ষ টাকা লাগতে পারে শুধু ঘরের নির্মাণ খরচ। আর 4,700 বাচ্চা নিয়ে যদি কাজ শুরু করতে চায়, তাহলে একদম ব্যাচ উঠে যাওয়ার আগ পর্যন্ত কত টাকা বিনিয়োগ করতে হতে পারে? শুধু মুরগির খাতে যদি বলতে হয় তাহলে প্রায় 10 লক্ষ টাকার উপর লাগবে।
এটা লালন পালন করি বিক্রি করা পর্যন্ত। প্রায় কেজিতে যেহেতু 250 টাকার মতো পড়ে, সেখানে 4,700 মোরগ 700 মোরগ, তো এই 10 লক্ষ প্লাস পড়বে পড়ে গেছে। আপনি যে অ্যামাউন্টটা বললেন, তাহলে সবকিছু মিলিয়ে আমার ধারণা যে 26 থেকে 27 লাখ টাকা মূলধন নিয়ে আসলে শুরু করতে হবে যদি কেউ শুরু করতে চায়। ওইরকম লাগবে। আচ্ছা, এর পাশাপাশি একজন নতুন উদ্যোক্তার জন্য আপনি কি পরামর্শ রাখবেন যে কোন বিষয়গুলো নজর রাখা খুব জরুরি? সবচেয়ে প্রথম জরুরি হইল বাচ্চার প্রথম একদিন জন্ম থেকে 7 দিন পর্যন্ত তার তাপ নিয়ন্ত্রণ করা। 7 দিনের পরে ব্রুডারে 7 দিনের পরে 15 দিন পর্যন্ত আর একটা তাপ নিয়ন্ত্রণ করতে হবে। এই 14টা দিন খুব দরকারি সময়, এটাকে সব ভালোভাবে দেখাশোনা করতে হবে এবং তার জায়গা পরিমাণ মতো আছে কিনা বা বেশি আছে কিনা। বেশিও দেওয়া যাবে না, কমে দেওয়া যাবে না। তারপর বেশিও দেওয়া যাবে না, কমে দেওয়া যাবে না, কারণ নিউমোনিয়া শ্বাসকষ্ট গরম থেকে হয়, ঠান্ডা থেকেও হয়। আবার দানের সিজা দিয়ে ফেলতে হবে 14 থেকে 20 দিন পর্যন্ত, 1 দিন থেকে 20 দিন পর্যন্ত দানের সিজা দিতে হবে। ওখানে কাঠের বসি দেওয়া যাবে না। এরপরে স্টেবল হতে 3 বেলা খাদ্য, পানি, বসি কাটা দেখাশোনা করতে হবে বা ভালো মন্দ এগুলোকে দেখতে বুঝতে হবে। আমরা তো মুরগি, আমি কখনো খামারে ঢুকি না, আজকে অন্তত 15 বছরের মধ্যে আমি কখনো খামারে ঢুকিনি। আমি ওখানে দাঁড়ামো, একটা মুরগি কানে আওয়াজ আসলে আমি বলতে পারবো কী রোগ আছে। সে তো মুরগির পায়খানা দেখলে বলতে পারি বা মুরগির শব্দ শুনলে বলতে পারি। মুরগির কাশি রোগটা কত % আছে সেটা রাত্রি বোঝা যায়। এই জন্য আমি রাত্রি 3টা-4টা পর্যন্ত খামারে ঘুরি। আমরা যে হিসেবটা বললাম, যদি এইভাবে কেউ শুরু করতে চায়, আমরা ধরে নিলাম বাজার সব কিছু অনুকূলেই থাকবে, তো যদি অনুকূলে থাকে তাহলে এরকম একটা প্রজেক্ট উঠে যাবার পরে খরচ বাদ দিয়ে কেমন প্রফিট থাকতে পারে? আমরা যদি 4,700 মুরগির হিসেবটাই করতে চাই, আমাদের 30 টাকার বেশি লাভের দরকার নাই। 2 মাস পালি 250 টাকা পুঁজি দিয়ে 30 টাকা লাভ হইলে আমরা খুশি। কিন্তু যখন প্রতি মুরগি 100 টাকা করে লস হয়ে যায়, তাহলে 10,000 মুরগি 10 লক্ষ টাকা চলে গেল, তখন আমি এটা পুরো বছরে কভার করতে পারবো না। সরকারকে পদক্ষেপ নিতে হলে বাজার কোথায় রাখতে হবে, তাহলে সরকার পক্ষ থেকে দেখ। যেমন বললাম যে বন্যার সময় আমাদের 1 টাকা নেই, তাহলে আমি টাকাটা করতে গেছি, আর আত্মীয় স্বজন থেকে আনছি, ডিলার দিছে, আমার ওয়াইফের স্বর্ণ বিক্রি করছি, আমি বিভিন্ন জায়গা থেকে খরচ করছি, ধার নিছি। তো আমি আশা করবো সরকার আমাদেরকে সার্বিকভাবে বা বিভিন্নভাবে সহযোগিতা করবে। অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আপনার মাধ্যমে অনেক কিছু আমরা ইনশাআল্লাহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে পারলাম বলেই বিশ্বাস করছি। আবার আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে সরকারকে আমি এতটুকু জানাতে পারছি পারার কারণে বা বলার কারণে বলতে পারছি বিদায় কৃতজ্ঞ আপনার প্রতি। আমি ছাগলনাইয়া উপজেলার এসসি ফিডের একজন স্বনামধন্য ডিলার। আমার আন্ডারে প্রায় 1.5 লক্ষ মুরগি চাষ হয়। আমি খামারিদেরকে বিভিন্নভাবে বাচ্চা, খাদ্য, মেডিসিন, আরও যা যা কিছু প্রয়োজন এগুলা সাপোর্ট দিয়ে থাকি। খামারিদের বিভিন্ন বিপদ আপদে তাদেরকে পাশে দাঁড়াই এবং তারা যদি তাদের খামারে কোনো রোগবালাই হয় অথবা তাদের মুরগি বেচার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতা করে থাকি। 22 বছর যাবৎ আমি ফিড সেল করে থাকি। ইতিমধ্যে বিশেষ করে গত 3 বছর আগে খামারিরা এসি ফিডের কথা বলতেছিল। আমি অন টেস্টে 1 বছর এসি ফিড আনি দিলাম। খামারিরা এটা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। এখন সবাই এসি ফিড মুখী হয়ে গেছে। আমার আন্ডারে প্রায় 2 লাখ মুরগি এসি ফিড খাচ্ছে। এসি ফিডের এফসিআর ভালো, খামারিরা এসি ফিড চাইয়ে নিচ্ছে। হ্যাঁ, খামারিও লাভবান হচ্ছে, আমরাও মোটামুটি লাভবান হচ্ছি। কৃষি বিষয়ে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন। প্রযোজক এসএ ফিড, মাটির কথা, বাড়ি 47, রোড 116, গুলশান 1, ঢাকা। সম্ভাবনাময় পোলট্রি সেক্টরে বিগত কয়েক বছর ধরে আমরা কিন্তু নিজ উদ্যোগে অনেক উদ্যোক্তা খামারি ভাই পেয়েছি। লাভ এবং লসের মধ্য দিয়ে বছরগুলো কাটাতে হয়। তবে একটি আক্ষেপের কথা আমরা সবসময় শুনতে পাই, খামারি হিসেবে সরকারের কাছ থেকে যতটুকু সহায়তা পাওয়ার কথা ততটুকু তারা পান না। নিশ্চয়ই একদিন এই আক্ষেপের জায়গাটি থাকবে না, এমনটাই আমরা প্রত্যাশা করছি। আজকে সোনালী মুরগি নিয়ে অনেক কথা হলো। একটি সম্ভাবনাময় জাত, বাজারে অনেক চাহিদা রয়েছে। আপনারা যদি
এই যাত্রী নিয়ে কাজ করতে চান তাহলে করতে পারেন। দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।